হাই হ্যালো, কি অবস্থা সবার? অনেকদিন পরে আসলাম। সো স্ক্রিনে দেখা যাচ্ছে কি আসলে টপিকটা কি আজকে। মূলত টপিক হবে কম্পিউটার সায়েন্সের উপরে, মানে আমাদের সে ডিপ্লোমা সিএসটি বিষয় নিয়ে একটা রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করে ট্রাই করবো আর কি। বানানো আছে, জাস্ট আমি ওভারভিউটা দেখাবো আর কি। সো মূলত উদ্দেশ্য আছে, উদ্দেশ্য সবই আছে। নেক্সট টাইম যাই ডিসক্লেমারটা হচ্ছে এই রোড ম্যাপটা বা এই ভিডিওটা শুধুমাত্র ডিপ্লোমা স্টুডেন্টের জন্য। সো যারা অন্য কেউ আছেন তাদের এটা দিয়ে তেমন একটা কাজ হবে না বললে ভুল হবে, তেমন কাজ হবে না, কারণ এটা একাডেমিক প্লাস ফিউচারের কথা চিন্তা ভাবনা করে ডিজাইন করা হয়েছে। সো সেক্ষেত্রে আপনি ডিপ্লোমা না পড়লে আপনার অ্যাপ্রোচটা একটু ভিন্ন হবে, কারণ এখানে আপনার একাডেমিক কিছু পড়াশোনা আছে, তো সেদিকেও ফোকাস করা দরকার। সো আজকের এজেন্ডা, এই ভিডিওর এজেন্ডা হচ্ছে মোটে তিনটা। প্রথমত হচ্ছে মেক এ গুড একাডেমিক প্রোগ্রেস, মানে আপনার একাডেমিক যে প্রোগ্রেস আছে, একাডেমিক পড়াশোনা একটু ভালো করা, একাডেমিক যে রেজাল্ট আছে সেটা একটু উন্নত করা, একাডেমিকে একটু ইমপ্রুভমেন্ট করা আর কি। সেকেন্ড হচ্ছে ইনক্রিজ স্কিল সেটস, মানে আপনার যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলো যাতে ইনক্রিজ হয় সেদিকে ফোকাস করা দরকার। সেই সব বিষয়ে আপনার নলেজ থাকা দরকার, কী কী বিষয় না থাকা লাগে, যদি এখানটা মিস্টেক করছি আমি। আর এটা হচ্ছে মেক প্রিপারেশনস ফর জবস আফটার ডিপ্লোমা। এই জবটা বলতে আমি, অনেকে ভাবতে পারেন যে সরকারি জব টবের বিষয়। টু বি অনেস্ট, না, সরকারি জবের বিষয় আমি বলতেছি না, কারণ কম্পিউটার সায়েন্সের সরকারি জব বলতে এমন একটা নাই, থাকার কথাও না, কারণ কম্পিউটার সায়েন্সের তেমন একটা ব্যবহার, মানে সরকারি জবগুলো তেমন একটা সার্কুলার আমি দেখি নাই, দেয়ও না। সো এটা আমি বলতেছি যে বিভিন্ন কোম্পানি বা দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং বা সেই টাইপের জবের বিষয়ে প্রিপারেশন নেওয়ার জন্য আর কি। দেখা যাচ্ছে আপনি যদি এটা ফলো করলে ডিপ্লোমা শেষ হওয়ার আগে আপনি ফ্রিল্যান্সিং বা জবে ঢুকে যেতে পারেন। এরপরে আসুন শুরু করি, ফার্স্ট সেমিস্টারে কী কী শেখা লাগতে পারে। বেশি কিছু নাই, সিম্পল যেগুলো আছে, মূলত এটা বানানো হয়েছে আপনার একাডেমিক ফোকাস করা যায়, একাডেমিক প্লাস স্কিল সেট ফোকাস করার জন্য। সো এখানে তেমন বেশি কিছু থাকবে না, মানে দুইটারই ফোকাস করে বানানো হয়েছে, কিছু আগে কিছু পরে, অনেকটা প্রোঅ্যাক্টিভ টাইপের করা হয়েছে। এরপরে আছে হলো প্রথমে আপনার ফার্স্ট সেমিস্টারে কী কী আপনি শিখবেন সেগুলো এখানে আছে আর কি। তো ফার্স্ট সেমিস্টারে আছে মাইক্রোসফট অফিসের ভিতরে যে MS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো বিষয়ে আপনার মোটামুটি একটু ধারণা মানে শেখা লাগবে, যদিও এই বিষয়ে সাবজেক্ট আছে ফার্স্ট সেমিস্টারে। তো দুইটাই আপনার এখান থেকে দুটো মিলাই আপনার কাজ মানে শিখলেই হচ্ছে। আর এর অল্টারনেটিভ হচ্ছে সেক্ষেত্রে গুগল ডক্স আছে, গুগল শিট আছে, গুগল স্লাইডস আছে, মানে ওয়ার্ডের পরিবর্তে ডক্স, এক্সেলের জন্য শিট আর পাওয়ার পয়েন্টের জন্য স্লাইডস। ইনফ্যাক্ট এই প্রেজেন্টেশনটা গুগল স্লাইডসের মাধ্যমেই হচ্ছে। এরপরে আছে প্রোগ্রামিং বেসিক্স। আর একটা বিষয় বলে নিই, এটা কিন্তু আপনার একাডেমিক পড়াশোনার পাশাপাশি করা লাগবে। তো করলে সুবিধা পাবেন, সুবিধা হচ্ছে কি, দেখা যাচ্ছে প্রোঅ্যাক্টিভ আছে, দেখা যাচ্ছে আপনার সেকেন্ড সেমিস্টারের কিছু পড়াশোনা, কিছু বেসিক জিনিস আপনি ফার্স্ট সেমিস্টারে পড়ছেন, সেক্ষেত্রে আপনার সেকেন্ড সেমিস্টারে একটু চাপ কমতে পারে, প্লাস আপনি ভালো করে শিখতে পারবেন। যাই হোক আপনার দুই দিক থেকেই মানে একাডেমিক প্লাস আপনার স্কিল দুইটা ইনক্রিজ হবে। তো সেকেন্ড সেমিস্টারে যেটা আছে প্রোগ্রামিংয়ের বেসিক সম্পর্কে আপনার ধারণা লাগবে। এক্ষেত্রে আপনি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন, সেক্ষেত্রে পাইথন যেহেতু সেকেন্ড সেমিস্টার আছে, পাইথনটা দিয়েই শুরু করতে পারেন, সমস্যা নাই। পরে আছে তো প্রোগ্রামিং বেসিক্স বলতে ভেরিয়েবল কি, ডাটা টাইপ কি, অপারেটর কি, কন্ডিশন কিভাবে কাজ করে, লুপ জিনিসটা আসলে কি, এটা কীভাবে ব্যবহার করা যাইতে পারে, ফাংশনস কি বা ফাংশনসের ব্যবহার কেমন, এই বিষয়গুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিয়ে মানে ফার্স্ট সেমিস্টার নিয়ে ফেলতে হবে। এরপরে আছে ইন্টারনেট ব্রাউজিং। এটা অনেক বড় করার কারণ হচ্ছে আইটি সেক্টরে যত বড় ইঞ্জিনিয়ার, ডেভেলপার যারা বর্তমানে আছে, সবাই তাড়াতাড়ি স্কিল থাকুক আর না থাকুক সেটা পরের বিষয়, কিন্তু তারা ইন্টারনেটে ব্রাউজিং করতে বলেন বা সার্চিং বলেন বা ইন্টারনেটে কীভাবে ব্যবহার করা লাগে, তারা এটা খুব ভালো করেই জানে।
সো ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে আইডিয়া থাকা লাগবে, গুগলে সার্চ করতে হবে, কোনো সমস্যা পেতে গেলে সেগুলো গুগলে কীভাবে সার্চ করা যেতে পারে, কীভাবে সলভ করা যেতে পারে, ইন্টারনেটের মাধ্যমে কীভাবে বিভিন্ন যে কী বলে এগুলো ভুলে গেছি, বিভিন্ন যে গ্রুপস আছে, বিভিন্ন ফোরাম আছে, ওই ফোরামসের ওখান থেকে আপনাকে পোস্ট করে সেখান থেকে কীভাবে করে এইসব বিষয়গুলো সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া নিতে হবে আর কি। এরপরে ফার্স্ট সেমিস্টার শেষ, সেকেন্ড সেমিস্টারে কী কী শেখা লাগতে পারে, আমি একটু দ্রুতই যাচ্ছি। সেকেন্ড সেমিস্টারে আপনার প্রোগ্রামিং বেসিক্সের এক্সটেন্ড করবেন, সেক্ষেত্রে ফাংশনস এর ভিতরে দুইটা ফাংশন আছে, দুই রকমের, একটা সিম্পল ফাংশন আর একটা হচ্ছে রিকার্সিভ ফাংশনস। সো রিকারশনটা একটু ভালো করে শেখা প্রয়োজন, কারণ ইন ফিউচার রিকারশনই বলতে পারেন যে অনেক বিগ প্রবলেম রিকারশনের মাধ্যমে ইজিলি সলভ করা যায়। এরপরে ডাটা স্ট্রাকচার রয়েছে অ্যারে, কি ভ্যালু পেয়ার, যেটারে জাভাস্ক্রিপ্টের ভাষায় অবজেক্টও বলে। তারপরে হচ্ছে লিনিয়ার সার্চিং, আর লাস্টে একদম এগুলো হচ্ছে প্রোগ্রামিংয়ের বেসিক্স এবং এডোবি ফটোশপ যেটা আছে, এখানে খুব বেশি শেখা দরকার নেই। সিম্পল বলতে কীভাবে ইমেজ ক্রপ করে, কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, ইমেজ কীভাবে রিসাইজ করে, কীভাবে কয়েকটা জিনিসে চেঞ্জ করে, সিম্পল কাজগুলো জানলেই হচ্ছে। কারণ ফটোশপ জাস্ট আমার প্রয়োজনে আমি ব্যবহার করব এই। এরপর আসে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এটাও খুব বেশি না, এটা খুব বেশি ইনডেপথে যাওয়ার দরকার নেই। জাস্ট এই বিষয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি, এর ভিতরে যে টপিকগুলো আছে এগুলো সম্পর্কে ধারণা লাগবে। সেক্ষেত্রে ইনহেরিটেন্স আছে, অ্যাবস্ট্রাকশন আছে, অবজেক্ট ভার্সেস ক্লাস আছে, অবজেক্ট আর ক্লাসের ভিতরে পার্থক্যটা কি, দুটো অনেকটাই মনে হবে একই রকম জিনিস কিন্তু আলাদা। তো এই বিষয় সম্পর্কে আইডিয়া লাগবে। দেন পলিমরফিজম, এনক্যাপসুলেশন, এগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিতে হবে আর কি, বা বেসিক বলতে টুকিটাকি আর কি, যা দিয়ে টুকটাক কাজ করা যায় আর কি, বেসিক যে কোশ্চেনগুলো সেগুলো যাতে অ্যান্সার করা যায়। ওকে, আমাদের সেকেন্ড সেমিস্টার শেষ। সেকেন্ড সেমিস্টারে কী করা লাগবে শেষ, খুব বেশি এই দুটো সেমিস্টার খুব বেশি টপিক নাই, কারণ এই দুইটা সেমিস্টারে ম্যাথ আছে, ফিজিক্স আছে, প্লাস আরও কিছু বড় বড় ক্রেডিটের সাবজেক্ট আছে, ওদিকেও ফোকাস করা দরকার। সো এই জন্যই প্রথমেই বলছিলাম যে মূলত একাডেমিক এবং স্কিল দুইটারই ফোকাস করে বানানো হয়েছে। সো একাডেমিকে ফোকাস করা লাগবে, এই জন্যই বেশি কিছু নাই। আস্তে আস্তে সামনে যত যাবে ততই একটু লোডটা একটু বাড়বে, কারণ যেহেতু একাডেমিক বাইরে রয়েছে, তো ওগুলো নন টেকের সাবজেক্ট, সেক্ষেত্রে আপনার ওখানে সম্পূর্ণ আলাদা বিষয়, ওখানে এক্সট্রা সময় দেওয়া লাগবে। কিন্তু ফিউচারে যখন আপনার নন টেকের সাবজেক্ট থাকবে না, সব সাবজেক্টগুলো ইন্টার রিলেটেড, কোরিলেটেড, একটার সাথে আর একটা সম্পর্ক আছে, সেক্ষেত্রে যখন আপনি সময় দেবেন, সেক্ষেত্রে তখন বিষয়গুলো আরও একসাথে হয়ে গেলে তখন ওই এক জায়গায় সময় দিলে খুব সহজে সব কিছু আয়ত্তে আনা যাবে। এরপরে আছে থার্ড সেমিস্টারে কি আছে, প্রথমে আছে ডেটা স্ট্রাকচার। থার্ড সেমিস্টারে ডেটা স্ট্রাকচার হচ্ছে কম্পিউটার সায়েন্সের সব থেকে হার্ড বলে ভুল হবে, কমপ্লেক্স এবং সব থেকে মজার জিনিস ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম একসাথে আর কি। তো এটা সম্পর্কে প্রত্যেকটা ভালো ইঞ্জিনিয়ার ডেভেলপার যারা আছে সবাই ডেটা স্ট্রাকচার সম্পর্কে খুব ভালোভাবে, তাদের খুব সুন্দর নলেজ আছে, তারা এই বিষয়গুলো খুব ভালোই জানে। সো সেখান থেকে আপনাদের কী করা লাগবে, কমপ্লেক্সিটি কি, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, যে বিগ নোটেশন, এই জিনিসগুলো জানা লাগবে। তারপরে অ্যারে কীভাবে কাজ করে, যদিও এর আগে অ্যারে হয়েছে, কিন্তু এখানে অ্যারের অপারেশনগুলো কীভাবে করে সেই বিষয়গুলো জানা লাগবে। এরপরে লিঙ্ক লিস্ট আছে, স্ট্যাক আছে, কিউ আছে। কিউটা অনেকটা হয়েছে ব্যাংকের যে লাইন আছে না, ব্যাংকের যে টাকা নিয়ে লাইন ধরে যে টাকা নেয় বা টাকা জমা দেয় বা টাকা উত্তোলন করে, এই বিষয়টা অনেকটা কিউবের মতো। এরপরে হ্যাশম্যাপ আছে, হ্যাশম্যাপটা অনেকটা ওই যে কি ভ্যালু পেয়ারই। এরপরে কি আছে, ওয়েব ডিজাইন, HTML। তো এরপরে এটা হয়ে গেলে ওয়েব ডিজাইন, HTML এটা শেখা লাগবে। অথবা এই বিষয়গুলো যে আপনার পরপর শেখা লাগবে বিষয়টা কিন্তু তা না,
বিষয়গুলা চাইলে একসাথে কেউ সাইমালটেনিয়াসলি পাশাপাশি প্যারালালি সব কিছুই করতে পারে, কিন্তু একসাথে পাশাপাশি প্যারালালি সব কিছু করতে পারে, কিন্তু সেক্ষেত্রে একাডেমিকের পড়াশোনার একটু প্রভাব পড়তে পারে। তো এই দিকটা একটু ম্যানেজ করে নেওয়া লাগবে। সো একটার পর একটা শিখবো নাকি একটার পর একটা শিখবেন নাকি সবগুলো একবারে শিখবেন, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে, তবে সেমিস্টারে শেষ করা লাগবে। তো HTML এর ভিতরে কি আছে? HTML কি, HTML ট্যাগ, তো কমেন্টস, লিঙ্ক, ইমেজ ট্যাগের মাধ্যমে মূলত ওয়েবে ইমেজগুলো শো করে। তারপরে টেবিল, আইফ্রেম, সরি এখানে মিস্টেক আছে, এখানে টেপ হবে, আইফ্রেম, সাবটপিক, নোড, এই বিষয়গুলো সব জানা লাগবে আর কি। তো এরপরে আসছে এডোবে ইলাস্ট্রেটর আর ফিগমা। এডোবে ইলাস্ট্রেটর ওই যে ফটোশপের মতো নেওয়া লাগবে আর কি, ফটোশপের মতো বেসিক আইডিয়া নেওয়া লাগবে কীভাবে কাজ করে, টুকিটাকি একটু হালকা পাতলা ডিজাইন, যাতে আমি কাজ করতে পারি আর কি, টুকটাক বেসিক, বেশি না। আর ফিগমাটা এখন বর্তমানে ম্যাক্সিমাম যে ইউআইগুলো ডিজাইন হয় সবগুলা ফিগমা দিয়ে ডিজাইন করে। সো সেক্ষেত্রে ডেভেলপার হিসেবে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে গেলে অবশ্যই ফিগমা সম্পর্কে একটা মোটামুটি ভালো আইডিয়া থাকা লাগবে, কারণ আমারে যখন ফিগমা ডিজাইন দিয়ে দেবে তখন ফিগমাতে মূলত একটা ওয়েবসাইটের পুরো ইন্টারফেস, সেটা অনেক ইন্টারেক্টিভ কাজ ফিগমার মাধ্যমে দেখানো যায়। তো সেক্ষেত্রে ওই বিষয়গুলো যদি আমি না জানি, সেক্ষেত্রে আমি 100% যে ইউআইটার যে কোড ডিজাইনটা আমি 100% ডেলিভারি করতে পারবো না। তো এই জন্য ফিগমাটা মোটামুটি জানা লাগবে। এরপরে আসে ফোর্থ সেমিস্টারে বেশি কিছু নাই। প্রথমে শুরু হচ্ছে, বেশি কিছু নাই, আমি নট শিওর কি আছে, দেখি। অ্যালগোরিদম। সো অ্যালগোরিদমটা বলি, ডেটা স্ট্রাকচার হচ্ছে মূলত ডাটার গঠন, কীভাবে সব কিছু সাজাতে হবে। যেমন বলা যেতে পারে আপনার রুমে যে ডিজাইন থাকে না, যে এটা এই জায়গায় রাখবো, এটা এইভাবে রাখতে হবে, এটা এইভাবে সরাতে হবে, তো এই রকম আছে। তারপরে যে বুকশেলফ বলতে লাইব্রেরিতে তো একটা নির্দিষ্টভাবে তো সাজানো থাকে বইগুলা, যে এই বই এখানে, ওই বই ওইখানে। সো ওইটা হচ্ছে সাজানো একটা কাঠামো আর কি। আর অ্যালগোরিদম হচ্ছে ধাপ, বা অ্যালগোরিদম বলতে যে আপনার একটা জিনিস বই লাগবে, বই তো একটা, মনে করেন একজন কাস্টমার আসছে আপনার বই খুঁজতে বলতেছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি প্রথমে নামটা শুনবেন, নামটা দিয়ে দিয়েছে আপনার কাস্টমার, এবার আপনি কি করবেন? আপনি আপনার যে কাঠামো আছে সেই কাঠামোর উপর বেস করে আপনি বইটা খুঁজবেন যে কোন জায়গায় আছে, যে অনেকগুলো ধাপ পার করবেন। প্রথমে বইটারে আইডেন্টিফাই করবেন কোন দিকে থাকতে পারে, তারপরে সেখান থেকে খুঁজবেন, কয়েকটা বই পাস করবেন, দেন তারপর বইটা খুঁজবেন। এটা হচ্ছে, তো এই যে ধাপগুলো আছে, এই ধাপগুলোই মূলত হচ্ছে অ্যালগোরিদম, মানে ধাপগুলো সমষ্টি করলে এটার অ্যালগোরিদম বলা হবে। সো এই অ্যালগোরিদমের ভিতরে কি আছে? সার্চিং অ্যালগোরিদম আছে। তো সার্চিংয়ের ভিতরে দুই ধরনের, একটা লিনিয়ার সার্চ, একটা বাইনারি সার্চ। তো লিনিয়ার সার্চ সম্পর্কে আইডিয়া অলরেডি পেয়ে যাওয়ার কথা, মানে এই পর্যায়ে আসলে পেয়ে যাবো অলরেডি, সমস্যা নাই। এরপরে বাইনারি সার্চটা গুরুত্বপূর্ণ। এরপরে আছে সর্টিং অ্যালগোরিদমে অনেকগুলো অ্যালগোরিদম আছে, তবে এখানে যেগুলো আছে এগুলাই মূলত সচরাচর সবাই প্র্যাকটিস পারপাসে খুব ইউজ হয়, তবে মার্জ শর্টটা খুবই প্রফেশনালি ইউজ করে ম্যাক্সিমাম। এর ভিতরে কী আছে? বাবল শর্ট, সিলেকশন শর্ট, ইনসারশন শর্ট, কুইক শর্ট, মার্জ শর্ট মূলত রিকারশন বেস শর্ট, মানে যে রিকার্সিভ ফাংশনের কথা বলছিলাম না, ওর উপরে বেস করে মূলত দুইটা সর্টিং অ্যালগোরিদম বানানো। এরপরে কি আছে? এরপরে আছে ট্রি ডাটা স্ট্রাকচার। মূলত এখান থেকেই ডাটা স্ট্রাকচার শুরু। এর আগে যে ডেটা স্ট্রাকচারগুলো ছিল ওগুলো সিম্পল লিনিয়ার ডেটা স্ট্রাকচার, খুব বেশি প্যারা দেয় না, আর তেমন একটা এমনি হালকা পাতলা প্র্যাকটিস করলেই, প্রোগ্রামিং নলেজ আর হালকা আইটি নলেজ থাকলেই যে কেউ আরামসে ইজিলি পেরে যাবে। কিন্তু এই জিনিসটা একটু ভেজাল টাইপের, এটা অনেকটা মানে কি বলা যেতে পারে, অনেকটা শিকড় আছে না, গাছ আছে, গাছে যে শিকড় ট্রি মানেই তো গাছ, ট্রির যে যেরকম অনেক ডালপালা থাকে, অনেক দিকে যায়, তো ট্রিটা অনেকটা এরকম। তো ট্রি ডাটা স্ট্রাকচার কি সেটা জানা লাগবে, প্লাস ট্রিতে অনেক ধরনের আছে, বাইনারি, টার্নারি, এনারি এরকম আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাইনারি ট্রিটা সব থেকে বেশি ইউজ হয়। বাইনারি
মানে সচরাচর বাইনারি ট্রিটা ইউজ করলে মোটামুটি বাইনারি ট্রি দিয়ে সবাই শুরু করে এবং আস্তে আস্তে সব শিখে যায়, তখন আর বেশি প্যারা খাওয়া লাগে না। তো এর ভিতরে ট্রাভার্সিং করার ক্ষেত্রে ট্রাভার্সিং হচ্ছে প্রত্যেকটা ট্রির ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে ওই এলিমেন্টের প্রত্যেকটারে ভিজিট করা, মানে প্রত্যেকটারে অ্যাক্সেস করা, এটারে ট্রাভার্সিং বলে। তো ট্রাভার্সিং ট্রিতে মোট 3 ধরনের আছে, প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার। এগুলো খুব বেশি, এগুলো আর একটা জিনিস বলি, ট্রি কিন্তু পুরো রিকার্শনের উপরে চলে। সো রিকার্শন টুকটাক জানা লাগবে, মানে আইডিয়া থাকা লাগবে আর কি। এরপরে সার্চিং আছে, সার্চিংয়ের ভিতরে আছে ব্রেড ফার্স্ট সার্চ, বিএফএস শর্টকাটে। এরপরে ডেপথ ফার্স্ট সার্চ বা ডিএফএস, এই দুইটাই আছে। সার্চিং রয়েছে, তো এগুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকা লাগবে। এরপর আছে অপারেটিং সিস্টেম। সো অপারেটিং সিস্টেমটা হচ্ছে মূলত যে অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেম উদাহরণ দিলে বোঝা যাবে। অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ, ম্যাকওএস, লিনাক্স। লিনাক্স অপারেটিং সিস্টেম না, এটা একটা কার্নাল, তারপরেও বলা যেতে পারে। তো অপারেটিং সিস্টেম কি, এর সুবিধাগুলো কি কি, অপারেটিং সিস্টেমের যা সিস্টেম আর্কিটেকচার কীভাবে কাজ করে এগুলা, এটা তারপরে প্রসেস কীভাবে ম্যানেজ হয়। প্রসেস বলতে আমি যখন এই যে স্লাইড উপস্থাপন করছি এটাও একটা প্রসেস, এটাও কোনোভাবে ম্যানেজ হচ্ছে বিহাইন্ড দ্য সিন। তো কীভাবে ম্যানেজ করে সেগুলো জানতে হবে। এরপর হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। মেমোরি ম্যানেজমেন্টের ভিতরে র্যাম রোম দুইটাই কীভাবে ম্যানেজ হয়, এদের আর্কিটেকচারগুলো কেমন, কীভাবে করে, এগুলো সম্পর্কে বিস্তারিত জানা লাগবে। ফাইল সিস্টেম, ফাইল সিস্টেমটা হচ্ছে যে ফাইল সিস্টেমটা বলি, উদাহরণ দিই। এখন ফাইল সিস্টেমটা বললে আপনার যে হার্ড ডিস্কে তো ফাইল ম্যানেজারের ভিতরে বিভিন্নভাবে ডাটা তো সেভ করে রাখে না, কিন্তু যে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কটা তো একটা ইলেকট্রনিক ডিভাইস। সো ওর ভিতরে ডাটাকে কীভাবে রাখবে, কীভাবে ইন্ডেক্সিং করবে, এই বিষয়গুলো মূলত ফাইল সিস্টেমের দ্বারাই হয়। ফাইল সিস্টেমটা সম্পর্কে খুব ভালো জানা লাগবে, নাহলে আর একটা জিনিস বলি, অপারেটিং সিস্টেম ইন ফার্স্ট টাইম মানে মিড লেভেল ডেভেলপমেন্ট পর্যন্ত, মিড লেভেল ডেভেলপার যারা আছে এদের তেমন একটা প্রয়োজন হয় না, কিন্তু যখন হায়ার লেভেলে চলে যাবে কেউ, দেখা যাচ্ছে সিস্টেম ডিজাইনার, সিস্টেম আর্কিটেক্ট এই টাইপের যখন যাবে, বা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছে, এই লেভেলে যখন চলে যাবে তখন এই অপারেটিং সিস্টেমের নলেজটা প্রয়োজন হবে, কারণ তখন লাগবে, কারণ তখন সে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সলিউশন আর্কিটেক্ট যারা আছে তারা কিন্তু কোড করবে না, তারা বিভিন্ন সিস্টেম ডিজাইন করবে, সার্ভার কীভাবে ম্যানেজমেন্ট করা যায় এগুলো করবে, র্যামরে কীভাবে ইউটিলাইজ করা যায় এইসব বিষয়গুলো ডিজাইন করবে। তো এইসব অপারেটিং সিস্টেমে বিস্তারিত নলেজ প্রয়োজন। এরপর আছে ক্যাসকেডিং স্টাইল শিট বা সিএসএস। সো এর আগে ছিল HTML, তো এই পর্যায়ে এসে আমাদের কিন্তু HTML এর প্র্যাকটিস ছাড়লে কিন্তু চলবো, মানে প্র্যাকটিস করে যেতে হবে HTML প্লাস। এখান থেকে HTML মোটামুটি শেখার পরে CSS এ হাত দেওয়া লাগবে। তো CSS এর ভিতরে CSS কি, কেন CSS কেন প্রয়োজন, এইসব বিষয়গুলো জানা লাগবে। প্লাস CSS এর বিভিন্ন প্রপার্টি আছে, যেমন কালার্স, ফন্ট, মার্জিন, প্যাডিং, হাইট, উইডথ, ডিসপ্লে, পজিশন, টেবিল, তারপরে যে সুডো এলিমেন্ট, এগুলো সম্পর্কে সব বিস্তারিত জানা লাগবে। যদি আপনি ডিজাইনের পারপাসে খুব ভালো করতে চান, এসব বিষয়গুলো কীভাবে কাজ করে এগুলো জানা লাগবে। প্লাস এদের যে কম্বিনেশন আছে, ডিসপ্লে এবং পজিশনের কম্বিনেশনের মাধ্যমে অনেক কিছু করা যায়, এগুলো সম্পর্কে একটু মোটামুটি আইডিয়া লাগবে আর বিস্তারিত জানা লাগবে। প্লাস মানে ফান্ডামেন্টালটা ক্লিয়ার হওয়া লাগবে, তারপর বাকিটা প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে বিস্তারিত সব হয়ে যাবে। সো CSS ভালো পড়া লাগবে। তো CSS পড়ার পরে সেক্ষেত্রে বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে CSS এর, যেমন টেইলউইন্ড, বুটস্ট্র্যাপ, শ্যাডসিয়ান, এই টাইপের CSS যে ফ্রেমওয়ার্ক যেগুলো আছে সেগুলো খুব আরামসেই মানে ইউজ করা যাবে, তখন আমি আমার প্রয়োজন মতো ইউজ করতে পারবো। দেখা যাচ্ছে অনেকে আছে যারা CSS পারে না, কোনো রকম দায়সারা মতো CSS শিখছে, কিন্তু পরে যেয়ে কোনো একটা ফ্রেমওয়ার্ককে কপি পেস্ট করে ইউজ করে, সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে যখন আপনার মনে করেন একটা কাস্টম ডিজাইন দেবে, খুবই কমপ্লেক্স ডিজাইন, যার কপি পেস্ট করলে হবে না, সব কিছুই আপনার CSS দিয়ে লেখা লাগবে, তখন কিন্তু আপনি প্যারা খাবেন, তখন আপনার নতুন করে আবার CSS শেখা লাগবে। তো তার থেকে ভালো
আগে ফ্রেমওয়ার্কে জাম্প না করে আগে সিএসএস নিয়ে টুকটাক আইডিয়া থাকে। আমার মানে সিএসএস নিয়ে কিছু ডিজাইন করি, ওসব প্রজেক্ট আছে। এই তো প্রজেক্টের কথা বলতে বলতে প্রজেক্ট চলে আসে। তো HTML CSS শেখার পরে তো এইখানে কিছু প্রজেক্ট আছে, যেমন সিম্পল ল্যান্ডিং পেজ। একটা ল্যান্ডিং পেজ থাকবে, বিভিন্ন কর্পোরেট থাকতে পারে, একটা হেডার থাকবে, একটা হিরো পেজ থাকবে, অ্যাবাউট, টিম, ব্লগ না, টেস্টিমোনিয়াল, তারপরে কিছু ফিচার্স, সার্ভিসেস, তারপরে ফুটার, এই টাইপের দিয়ে একটা সিম্পল ল্যান্ডিং পেজ বানাতে হবে। মানে বানানোর প্রজেক্টে যে ল্যান্ডিং পেজে যেটা সেটা। এরপর একটা ই কমার্স ওয়েবসাইট, সেক্ষেত্রে ই কমার্স ওয়েবসাইটে তো অভাব নেই বর্তমানে, সব ডারাজ রয়েছে, বিভিন্ন স্টারটেক রয়েছে, রায়ান্স কম্পিউটার রয়েছে, আরও অনেক রয়েছে দেখি, আরও অনেক যেগুলো ই কমার্স সাইট আছে ওই টাইপের একটা ই কমার্স সাইট পেজ ডিজাইন করতে হবে। এখানে কোনো কিন্তু ফাংশনালিটি অ্যাড করা দরকার নেই, জাস্ট ডিজাইন। এরপরে নিজের জন্য একটা পোর্টফোলিও বানানো যেতে পারে, সেখানে আমি কি, আমার হেডার থাকবে, আমার একটা উপরে হিরো পেজ থাকবে, দেন আমি কি, আমার স্কিল কী কী আছে, আমার একাডেমিক কোয়ালিফিকেশন কি, আমার কোনো জব এক্সপিরিয়েন্স আছে কি না, টেস্টিমোনিয়াল রিভিউস বা টেস্টিমোনিয়াল সেগুলো আছে কি না সেগুলো। এরপর একটা ব্লগ সাইট বানানো যেতে পারে। ব্লগ সাইট থেকে যে আর্টিকেল রাইটিং সাইটস, আর্টিকেল কীভাবে লেখে পাবলিশ হবে, সেখানে কিছু হেডিং থাকবে, হেডার থাকবে, টাইটেল থাকবে, কন্টেন্ট থাকবে। তো ব্লগ সাইটের অনেক স্যাম্পল গুগলে সার্চ দিলে পাওয়া যাবে, তো সেখান থেকে যে কোনো একটা নিলেই হচ্ছে। অথবা যে এক্সিস্টিং অনেক ব্লগ সাইট আছে, যেমন হ্যাশনোডে একটা ব্লগ সাইট আছে, dev.to রয়েছে, আরও অনেক ব্লগ সাইট আছে। ট্রিকবিডিয়া একসময় আমি ইউজ করতাম, একসময় আমি ভিজিট করতাম, এখন করি না। তারপর অনেক ব্লগ সাইট আছে, যে কোনো একটা কপি করলেই হচ্ছে। তারপরে মিডিয়াম আছে। তো এই টাইপের ব্লগ সাইটগুলোর ডিজাইনটা জাস্ট কপি করা লাগবে, কোনো ফাংশনালিটি অ্যাড করার দরকার নাই, জাস্ট ডিজাইন যতটা হুবহু জাস্ট কপি করবো আমি। এরপর এজেন্সি আছে, এটা এজেন্সি বিভিন্ন এনজিওর ওয়েবসাইট বানানো যেতে পারে, একইভাবে এজেন্সি যেভাবে পারে আর কি। তো করলেই হচ্ছে, দেন কি শেষ। তবে এক্ষেত্রে যে সবগুলো ডিজাইন করতে হবে তা কিন্তু না, এগুলা এই যে ল্যান্ডিং পেজের ডিজাইন করতে টাইম লাগবে। দেখা যাচ্ছে 5টা প্রজেক্ট আছে, 5টা প্রজেক্ট করতেই দেখা যাচ্ছে 5 মাস লেগে যেতে পারে। সো এটা চলবে আমার বিহাইন্ড দ্য সিন, মানে দেখা যাচ্ছে আমি তো আর সারাদিন তার প্রজেক্টে কাজ করবো না, আমার পড়াশোনা রয়েছে, আরও অন্যান্য কাজ রয়েছে। তো প্রতিদিন আমি 1 ঘন্টা বা দেখা যাচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা এই বিশ্ব প্রজেক্টে টাইম দিলাম, সাপোজ 1 ঘন্টা টাইম দিলাম, বা ফ্রি টাইমে যেটা আছে টাইম দিলাম, দিয়ে এই কাজগুলো করলাম। যত করা যাবে ততই ভালো। তবে আমার পরামর্শ থাকবে আপাতত ওই প্রজেক্টগুলো খুব মন দিয়ে করলে দেখা সিএসএস এবং HTML খুব স্ট্রং হয়ে যাবে, তখন আর পরবর্তীতে সিএসএস শেখা লাগবে না। ওকে, এরপরে আছে 5th সেমিস্টারে প্রথমেই ক্যাসকেডিং স্টাইল শিট আছে। তো ক্যাসকেডিং স্টাইল শিটে সিএসএস এর ভিতরে কিছু অ্যাডভান্স জিনিসপত্র এখানে আছে, ফ্লেক্স বক্স, গ্রিড, রেসপন্সিভনেস। রেসপন্সিভনেসটা হচ্ছে যে একটা ডিজাইন করব, একই ডিজাইন, আমার কোনো কন্টেন্ট কোনো কিছু করা লাগবে না, সিএসএস এর মাধ্যমে মোবাইলের জন্য ফিটফাট দেখাবে, সুন্দর দেখাবে, প্লাস কম্পিউটার বা বড় স্ক্রিনের জন্য সেই সুন্দর দেখাবে আর কি। তো এটা রেসপন্সিভনেস বলি। আর গ্রিড আর ফ্লেক্স বক্স হচ্ছে এটা লেআউটিংয়ের জন্য। তো ফ্লেক্স বক্স বা গ্রিড ইউজ না করলে রেসপন্সিভনেস করতে অনেক প্যারা খাওয়া লাগে, অনেক সমস্যা হয়। তারপরে মিডিয়া কোয়েরি আছে, রেসপন্সিভের ভিতরে মিডিয়া কোয়েরিটা আছে। সো ওগুলো সম্পর্কে আইডিয়া, মানে ওগুলো ব্যবহার করতে জানতে হবে। এরপর আছে প্রবলেম সলভিং, লিড কোড। সো লিড কোডে কিছু প্রবলেম সলভ করা লাগবে, আর এই প্রবলেম সলভ করার জন্য যে এর আগে যে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম যেগুলো শিখলাম, তার উপরে বেস করে আমাদের প্রবলেম সলভ করা লাগবে। সেক্ষেত্রে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে, পাইথন হইতে পারে, জাভা হইতে পারে, C++, যে কোনো একটা হইতে পারে। তবে যেহেতু আমার পাইথন রয়েছে অলরেডি আমি জানি, একটা জিনিস আমি মিস্টেক করছি মেবি, সেটা হচ্ছে আমাদের একাডেমিকে জাভা নামেও একটা সাবজেক্ট আছে, ওটা আমি ইনক্লুড করি নাই। কি জন্য করি নাই? কারণ যেহেতু আমার নলেজ রয়েছে প্রোগ্রামিংয়ের, ফার্স্ট ডেটা স্ট্রাকচারও জানি, তো জাভা শিখতে আমার বেশি সময় লাগবে না। ঠিক আছে,
যেটা বলছিলাম প্রবলেম সলভিং প্লাস লিড কোড, এই লিড কোডে প্রবলেম সলভিং। তো যে ডেটা স্ট্রাকচার যেগুলো আছে ডিএসএ ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের উপর বেস করে প্রবলেম সলভ করা লাগবে। সেক্ষেত্রে 30টা সহজ প্রবলেম, 15টা মিডিয়াম প্রবলেম এবং 5টা হার্ড প্রবলেম। তো হার্ড প্রবলেম না থাকলেও দরকার নাই, কারণ প্রথম দিকে হার্ড প্রবলেম দেখলে মাথা গোলাইতে পারে। তো ইজি আর মিডিয়াম লেভেলের 30টা প্লাস 15টা মোট 45টা মতো প্রবলেম সলভ করলেই হচ্ছে। তবে এক্ষেত্রে যে যত বেশি প্রবলেম সলভ করবে তার থিঙ্কিং লেভেল বা আইটি সেক্টরে তার সার্ভাইভ করার সম্ভাবনা তত বেশি থাকবে। কারণ দিন শেষে আমি ডেভেলপার হয়, ইঞ্জিনিয়ার হবে, যাই হোক আমি একজন প্রবলেম সলভার। এরপরে আসছে জাভাস্ক্রিপ্ট। হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট? জাভাস্ক্রিপ্ট অবশ্য যে আমরা যে সাইটগুলো বানালাম না, যে ইন্টারাক্টিভ ওয়েবসাইট যেগুলো আছে, ইন্টারাক্টিভ যে সাইটগুলো আছে, সরি যে সিএসএস যে সিম্পল যে ওয়েবসাইটগুলো বানালাম, ওখানে অনেক কিছু লাগে না। ফর্ম সাবমিট করা লাগে, যে ব্লগটা লিখবো ব্লগটা সাবমিট করা লাগবে, প্লাস ভ্যালিডেশন লাগবে, প্লাস দেখা যাচ্ছে আমি সাইট অন করছি, একটা লোডিং পেজ লাগবে, বা বাম দিক থেকে অনেকগুলো অ্যানিমেশন লাগবে। তো এগুলা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে খুব করা যায়, মূলত ইন্টারঅ্যাক্টিভিটি করা যায়। আমার তো সাইট তো মনে করেন দেখা যাচ্ছে আমার একটা কোনো বাটন আছে, বাটনে ক্লিক করলে আমার কোনো কিছু পপ আপ হবে বা কোনো একটা আসবে বা হেডার ওপেন হবে, এই টাইপের। তো এইগুলাই মূলত জাভাস্ক্রিপ্ট দিয়ে করে, মানে করা হয় আর কি, একমাত্র সলিউশন। জাভাস্ক্রিপ্ট ইজ দ্য অনলি অপশন। তো এই জন্য জাভাস্ক্রিপ্ট কি, কেন, তারপরে যে এখানে এভরি প্রোগ্রামিং কনসেপ্ট, যে এর আগে যে কনসেপ্টগুলো বলছিলাম না, যে ভেরিয়েবল, ডেটা টাইপ, অপারেটর, তো এই বিষয়গুলোও জাভাস্ক্রিপ্টে আছে। তো ওই বিষয়গুলো ওই জাভাস্ক্রিপ্টের কীভাবে কাজ করে, এটা জাস্ট সিনট্যাক্সগুলো একটু দেখতে হবে, প্লাস একটু সিনট্যাক্সগুলো মনে রাখতে হবে, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। কনসেপ্ট তো আমার অলরেডি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, সো ওগুলো একটু সিনট্যাক্সগুলো প্র্যাকটিস করলেই হচ্ছে। দেন জাভাস্ক্রিপ্টের অবজেক্ট কি, স্কোপ কীভাবে কাজ করে, ডম কি, ডম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। এরপরে জাভাস্ক্রিপ্টের প্রোটোটাইপ আছে, সেটা কীভাবে কাজ করে, এর প্রয়োজনীয়তা কী, এগুলো জানতে হবে। প্লাস এর পাশাপাশি আরও কিছু, এগুলো যেগুলো পুরো বেসিক জাভাস্ক্রিপ্টের কোর। এরপর থেকে 2015 সালের দিকে মেবি 15 সালে কিছু মডার্ন জাভাস্ক্রিপ্ট আসে, যেমন ES6, ES7, ES9, তো এইগুলো আছে। সো এসব বিষয়গুলো সম্পর্কেও বিস্তারিত জানা লাগবে, কারণ এগুলা দিয়ে মূলত বর্তমানে যত মডার্ন অ্যাপ্লিকেশন আছে ES6, ES7 এগুলাই বেশি ব্যবহার করা হয়। এরপরে যে এপিআই কলিং, কীভাবে এপিআই কি এবং এপিআই কীভাবে কাজ করে, এটা সম্পর্কে একটু ধারণা থাকলেই হচ্ছে। এরপরে আসে প্রজেক্ট। ওই যে এর আগে যে প্রজেক্টটা বানালাম না, প্রজেক্ট এখানে আছে বুক লিস্ট, মানে আপনার এখানে আইডিয়া দিই প্রজেক্টটা কেমন হবে। প্রজেক্টটা হবে অনেকটা একটা ফর্ম থাকবে, ফর্মের ভিতরে জাস্ট আমি একটা বুকের নাম দেবো, এন্টার করব, এবং এদের জন্য একটা পাশে একটা দেখা যাচ্ছে এইদিকে একটা ফর্ম থাকবে আর এদিকে একটা লিস্ট থাকবে। এখানে ফর্মের ভিতরে বুকের নাম ইনপুট দিয়ে সাবমিট করবো আর এখানে এসে চলে আসবে, প্লাস ডিলিট করলে ওইখান থেকে চলে যাবে, এডিট করা যাবে, এই টাইপের একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে। তারপরে ডিজিটাল ক্লক, এটা ইজি আছে, এটার থেকে এটা একটু ইজি। তারপরে স্লাইডার বলতে যে অটোমেটিক কিছু ছবি বাম থেকে ডানে বা ডান থেকে বামে এরকম যায় না, তো ওই টাইপের একটা স্লাইডার বানাতে হবে। এরপরে টিকট্যাক টো, এটা না বানালেও সমস্যা নেই, জাস্ট বানাইতে পারেন। টিকট্যাকের টো এর মতো অনেক গেম আছে, ওগুলো বানানো যেতে পারে। ব্লগ, ওই যে ব্লগ সাইট ছিল ডিজাইন করতে বললাম, ওইটারই এখানে আপনার ইয়ে করা লাগবে। সেক্ষেত্রে ইনপুট ভ্যালিডেশন, যে ফর্ম তো লাগবে, ইনপুট ভ্যালিডেশন প্লাস ওইটারে কীভাবে ইন্টারাক্টিভ করা যায়, সব বিষয়গুলো সম্পর্কে একটু জানা লাগবে আর কি। সেমিস্টার শেষ, আর ইউ বোরিং? কি অবস্থা? ওকে, এরপর আসে 6th সেমিস্টার অলমোস্ট আমাদের 1st সেমিস্টার শেষ। 6th সেমিস্টারে আছে কি, এই যে আবার প্রবলেম সলভিং। তো এখানে আছে 15টা মিডিয়াম প্রবলেম, 5টা হার্ড প্রবলেম। তো আপনার মন মতো আপনি নিতে পারেন, জাস্ট আমি একটা স্ট্যান্ডার্ড সেট করবো বা কোনো একটা বোঝানোর জন্য আপনারা দিছি। আপনি যে 15টা জায়গায় 20টা করতে পারেন বা 10টাও করতে পারেন, আপনার ইচ্ছা। তবে আপনি যত করবেন ততই আপনার লাভ। এরপরে কি আছে নেটওয়ার্কিং, এটা 6ষ্ঠ পর্বে সাবজেক্ট, কম্পিউটার নেটওয়ার্কিং 6ষ্ঠ পর্বে আছে।
সো একসাথে দুইটাই হয়ে যাবে। সো এখানে কম্পিউটার নেটওয়ার্কিং কি, কম্পিউটার নেটওয়ার্কিং কেন, প্রয়োজন সুবিধা কী কী, প্লাস ওএসআই মডেল, টিসিপি আইপি মডেল, ডিএনএস, সকেটস কীভাবে কাজ করে, সাবনেটিং, তার বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং ডিভাইস এবং অ্যাট লাস্ট নেটওয়ার্কিং আর্কিটেকচার। তো এইগুলা সম্পর্কে জানলে কম্পিউটার নেটওয়ার্কিংয়ের মোটামুটি একাডেমিক ক্লিয়ার হয়ে যাবে, আই এম শিওর। প্লাস একাডেমিক শিওর হবে, প্লাস কম্পিউটার নেটওয়ার্কিংটা আইটি সেক্টরে কী জন্য জরুরি বা কী জন্য প্রয়োজন সেটা জানা হয়ে যাবে। ইনফ্যাক্ট আমি প্রথমে কম্পিউটার নেটওয়ার্কিং খুব একটা পছন্দ করতাম না, কিন্তু এখন আমি করি। এরপর আছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, শর্টকাটে ডিবিএমএস। এটাও ষষ্ঠ পর্বের একটা সাবজেক্ট। তো এখানে অনেক কিছুই আছে। ডাটাবেস ম্যানেজমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানে কম্পিউটার নেটওয়ার্কিংয়ের থেকেও, কারণ ডেটাবেস ম্যানেজমেন্টের উপরে মূলত ডেটাবেস ডিজাইনের উপরে সব কিছু, একটা প্রোগ্রাম, একটা সফটওয়্যারের কী পরিমাণ পারফরমেন্স বুস্ট হবে অনেকটাই তার উপর নির্ভর করে। প্লাস স্কেলিং বা পোর্টেবিলিটি, অনেক বিষয় আছে যেগুলো ডাটাবেসের উপর অনেকাংশেই নির্ভর করে। ইনফ্যাক্ট কোনো একটা অ্যাপ্লিকেশন ডিজাইন করার আগে তার ডাটাবেস ডিজাইন করা হয়, মানে কোড করার আগে তার ডাটাবেসটা ডিজাইন করে নেওয়া হয়, কী ডাটাবেস কী প্রপার্টি থাকবে, কীভাবে কানেকশন হবে, এগুলা। তো ডাটাবেসের ভিতরে কী আছে, ডিবিএমএস কি, কেন, ডাটা মডেলস, স্কেল, কুয়েরি, ফাংশন, কনস্ট্রেন্টস, নর্মালাইজেশন, ডাটা স্টোরেজ, ফাইল সিস্টেম। সো এর আগে যে ফাইল সিস্টেম ছিল অপারেটিং সিস্টেম, সো অপারেটিং সিস্টেমের ফাইল সিস্টেম আর ফাইল সিস্টেমটা একই রকম, কিন্তু ডেটাবেস কীভাবে ফাইল সিস্টেমটা মেনটেন করে যা সেটা জানলেই হচ্ছে এখানে। এরপরে আসে মূল বিষয়, রিয়াক্ট জেএস। হোয়াট ইজ রিয়াক্ট জেএস? রিয়াক্ট কি? রিয়াক্ট জেএস একটা ফ্রন্ট এন্ড লাইব্রেরি, কীভাবে কাজ করে, কিছু ফান্ডামেন্টালস আছে, জেএস এক্স কম্পোনেন্ট, প্রপ, স্টেট, লাইফ সাইকেল। তারপরে রিয়াক্টের কিছু কোর কনসেপ্টস আছে যেগুলো রিয়াক্ট এর উপরে বেস করে মূলত সব কাজ করে। তার যেমন ভার্চুয়াল ডম, ইভেন্ট হ্যান্ডলিং, কন্ডিশনাল রেন্ডারিং, লিস্ট অ্যান্ড কিজ, ফর্মস, রেফারেন্স, রেফস, শর্টকাটে রেফস বা রেফসই বলে সবাই, আমিও বলি। তারপরে কিছু অ্যাডভান্স কিছু জিনিসপত্র আছে, যেমন রিয়াক্ট হুকস, কনটেক্সট এপিআই, রাউটিং, ডাটা ফেসিং বলতে যে এপিআই যে কল আছে না, এপিআই কলিং। তো এপিআই কলিং কীভাবে রিয়াক্টটা করে সেইটা হচ্ছে এই ডাটা ফেসিং। একবারে এখানে এপিআই কলিং দেওয়া উচিত ছিল। এরপরে টেস্টিং প্লাস অপটিমাইজেশন। এরপরে রিয়াক্ট ইকোসিস্টেমে কিছু জিনিস আছে, যেমন সিআরএ, এটা বলে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ। এরপরে কিছু লাইব্রেরি, এটা টুল, আর বাকিগুলো সব লাইব্রেরি, যেমন রিয়াক্ট রাউটিংয়ের ক্ষেত্রে ইউজ হয়, রিডাক্স স্টেট ম্যানেজমেন্ট করতে ইউজ করে, স্টাইল কম্পোনেন্ট আর এমইউআই, এটা মূলত স্টাইলিংয়ের বা ডিজাইনের ক্ষেত্রে ইউজ হয়। রিয়াক্ট হুক ফর্ম, এটা ফর্ম ম্যানেজ করার জন্য ইউজ করে, মানে ফর্মের ভ্যালিডেশন এগুলো চেক করার জন্য ইউজ করে, খুবই ইউজফুল। এরপরে প্রজেক্ট আছে কিছু, প্রজেক্ট ইজ ই কমার্স, সোশ্যাল মিডিয়া, কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। সো এগুলো করলেই হচ্ছে। তো ই কমার্সে বলা লাগবে না, সোশ্যাল মিডিয়া যে কোনো একটা সোশ্যাল মিডিয়া কপি করলেই হচ্ছে, কপি পেস্ট, জাস্ট ডিজাইন পারপাসে যে আমি এগুলো করতে পারি কি না। এরপরে বিভিন্ন সিএমএস আর এলএমএস, এগুলোটা বানাইলেই হচ্ছে। এরপরে আছে সেভেন সেমিস্টারে কী আছে? সেভেন সেমিস্টারে অনেকগুলো জিনিসই আছে। সেভেন সেমিস্টারে মূলত আমাদের এখান থেকেই, কারণ আর মাত্র এক বছর সময় পাবো আমাদের, এরপরে ডিপ্লোমা, এরপরে সব কিছু করা লাগবে। প্রবলেম সলভিং এখান থেকে বেটার আমার মনে হয়, প্রবলেম সলভিং এখানে একটু ফোকাস করা দরকার সপ্তম পর্বে এসে। এটা আগে ফাঁকি দিলেও সমস্যা নেই। সেক্ষেত্রে যে যত পারবে প্রবলেম সলভিং, এখানে 50 আর 20টা, 50/20 করা আছে, সেক্ষেত্রে আরও কম বেশি করে নিজের সুবিধা মতো যে কেউ ইউজ করতে পারে। এরপরে কিছু ম্যানেজমেন্ট টুল আছে, এই ম্যানেজমেন্ট টুলগুলো প্রয়োজন। টুলগুলোর মাধ্যমে একটা অ্যাপ্লিকেশনের বিভিন্ন জায়গায় হোস্টিং থেকে শুরু করে ডিপ্লয়মেন্ট সবগুলো এর মাধ্যমে করা হয়।
গিট দিয়ে বিভিন্ন ভার্সন ম্যানেজ করে, গিটহাবে কোড রাখে, গিট আর গিটহাবে দুইটাই কোড রাখে। নেটলিফাই, ভার্সেল, ফায়ারবেজ। নেটলিফাই আর ভার্সেলে বিভিন্ন কোড রাখা যায়, মানে ডিপ্লয় করা যায়। বিভিন্ন প্রজেক্ট, রিয়াক্ট, HTML প্রজেক্টগুলো দুইটাতেই ডিপ্লয় করা যায়। ফায়ারবেজেও ডিপ্লয় করা যায়, তবে ফায়ারবেজ ব্যাকএন্ড এজ আ সার্ভিস এই টাইপের সার্ভিস হিসেবে ইউজ করা যায়। মানে ফায়ারবেজে অনেক কোড তো স্টোর করা যায়, কিন্তু ফায়ারবেজের আরও অনেক কাজ আছে। ফায়ারবেজে পুরো ব্যাকএন্ড হিসেবে ব্যবহার করা যায়। তারপরে cPanel, যে সার্ভারে কীভাবে cPanel কীভাবে ইউজ করে, কীভাবে বিভিন্ন অ্যাপ্লিকেশন হোস্ট করে, সে বিষয়ে আমাকে মোটামুটি একটা আইডিয়া লাগবে। প্লাস API কি, এখানে বিস্তারিত জানা লাগবে। প্লাস জিরা, এটা হচ্ছে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল। একটা প্রজেক্টের কী কী করা লাগবে, কখন করা লাগবে, ডেডলাইন কেমন, কি কার অ্যাসাইন করা হয়েছে, এটা এর ভেতরে আছে। সো জানা লাগবে। এরপরে আসে সপ্তম পর্বে প্রজেক্ট। এখানে মূলত সপ্তম পর্বে বেশি কিছু, আচ্ছা প্রজেক্টগুলো আইডিয়া করি। 5 স্টার হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম, ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আর ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম। অ্যান্ড এখানে একটা নোট দেওয়া আছে, ডাটা পারসিস্টেন্স ইজ ম্যান্ডেটরি। মানে এই সিস্টেমগুলোর ডাটা পারসিস্টেন্স করা লাগবে। সেক্ষেত্রে লোকাল স্টোরেজ ইউজ করা যেতে পারে, বা ব্যাকএন্ড ফায়ারবেজও ইউজ করা যেতে পারে অ্যাজ আ ব্যাকএন্ড। সো এক্ষেত্রে ডিপার্টমেন্ট না, এর আগে যে দুটো ম্যানেজমেন্ট ছিল, কই ছিল, আচ্ছা ব্যাকে চাই, এই যে দুটো ম্যানেজমেন্ট ছিল। তো এই ম্যানেজমেন্ট দুটো সাইট আছে, এই সাইটটারেই দেখা যাচ্ছে যদি কেউ পারে সেটারে ডাটা পারসিস্টেন্স হিসেবে ব্যবহার করতে পারে, মানে তারা ডাটা পারসিস্টেন্ট করতে পারে, তাহলে সেক্ষেত্রে তার একটু সময় বেঁচে যাবে। ওকে, অনেক লম্বা সময় নিয়ে নিলাম না, প্রায় অলমোস্ট 40 মিনিটসের মতো। আসলে অনেকগুলো বিষয় তো এত কম সময়ে হওয়ার কথা না। সো সপ্তম পর্বে দেখা যাচ্ছে সপ্তম পর্বে বেশি কিছু নাই, কারণ সপ্তম পর্বে সেই লাস্ট 5-6টা সেমিস্টারে কী কী শিখছি, কী কী টপিক আছে, এই বিষয়গুলো সবটাই ঝালাই করা লাগবে, সব কিছুতে প্র্যাকটিস করা লাগবে। যে বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন টপিক যেগুলো পারে না সেগুলো সম্পর্কে একটু আরও যাওয়া লাগবে, প্যাকেজে সেগুলো শেখা লাগবে। আর এই ম্যানেজমেন্ট টুল যা আছে এইগুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া নিতেই দেখা যাচ্ছে সেমিস্টারের অর্ধেক চলে যেতে পারে। প্লাস আমার একাডেমিক পড়াশোনা তো একটু আছেই। ওকে, ওয়েট হোল্ড অন, উই আর অলমোস্ট ডান। 7টা পর্ব শেষ, আমাদের একাডেমিক পড়াশোনা শেষ। এবার আসছে আমাদের ইন্টার্নের পালা। তো মোটামুটি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করা বা সফটওয়্যার ইন্ডাস্ট্রি সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়ে গেছে। তো এখন বিভিন্ন সেক্টর আছে, এই সেক্টরগুলো চুজ করার প্রয়োজন। যেমন 8 সেমিস্টারে কী কী করা যেতে পারে, টাইম টু শো হু ইউ আর। এবার দেখাতে হবে যে আপনি কি, আপনি কতটুকু পারেন, কারণ ইন্টার্নি করতে গেলে তো দেখানো লাগবে, ইন্টার্নি তো কাজই তো ওই। সেক্ষেত্রে অনেকগুলো সেক্টর আছে। ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং, তো এখানে কি বলছে, ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং ইজ আ ডিসিপ্লিন অফ বিল্ডিং দ্য ইউজার interface part of website or web application. This involves creating the visual elements, interactions and overall user experience that users see and interact with. মানে যে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং বলতে যে ইউজার যেটা দেখে আর কি, ওয়েবসাইটের বা বিভিন্ন অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড যেটা দেখে, যেটা ইউজার দেখে প্লাস ইন্টারাকশন করে, এবং যে ইউজার যে এক্সপিরিয়েন্সটা করে সেটাই হচ্ছে দ্য ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট। তো এখানে বেশ কিছু কি নোট আছে, কী কী ইউজ হয়। HTML, CSS, JavaScript, front-end framework, UIX design principles, ভার্সন কন্ট্রোল। এই ভার্সন কন্ট্রোলটা হচ্ছে একটা গিট দিয়ে ভার্সন কন্ট্রোল করে, কিন্তু গিট বাদেও আরও ভার্সন কন্ট্রোল সিস্টেম আছে, তবে গিটটাই বেশি পপুলার। এবার প্রবলেম সলভিং অ্যান্ড ডিবাগিং। ওই যে প্রবলেম সলভিং তো অলরেডি করা হয়ে গেছে, তো খুব বেশি প্রবলেম সলভ করা লাগবে না। ডিবাগিং অ্যান্ড কমিউনিকেশন কোলাবোরেশন, এইটা আমাদের সবার একটা সমস্যা, যে কমিউনিকেশনে সবার, ইনফ্যাক্ট আমার একটু প্রবলেম আছে, আর তো এইটারে একটু ফোকাস করা দরকার। এরপর আছে ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং, এটা মূলত পুরো ফাউন্ডেশন একটা ওয়েবসাইটের। ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং ইজ দ্য ফাউন্ডেশন of any web application or website. It's the invisible engine that drives the user-facing element, ensuring seamless functionality and data management. এটা ব্যাকএন্ডটা মূলত বিহাইন্ড দ্য সিন কাজ করে, ইউজার দেখতে পায় না, কারণ ব্যাকএন্ডের
ইউজার দেখা নাই, ব্যাকএন্ড জাস্ট ডেটা নিয়ে কাজ করে, কীভাবে ডাটাবেজের প্রসেস করবে, ডাটাবেজ স্টোর করবে, ফেস করবে, বিভিন্ন যে কোম্পানির লজিক যেটা সেটারে কীভাবে মেনটেন করবে সেটা হচ্ছে মূলত ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং। এরপরে আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে কী কী করা লাগতে পারে ব্যাকএন্ড, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মাস্ট শেখা লাগবে, ডাটাবেজ, এপিআই ডেভেলপমেন্ট, cloud computing, system administration, plus problem solving and debugging. Problem solving is everywhere. ওকে, তো এরপর আছে ডেভঅপস ইঞ্জিনিয়ারিং। তো ডেভঅপস ইঞ্জিনিয়ারিং শর্টকাটে বলি, এটা অনেকটা বলা যেতে পারে যে আমি অ্যাপ্লিকেশন করব, এটাতে তো সার্ভারে ডিপ্লয় করা লাগবে, টেস্টিং করা লাগবে, দেখা লাগবে, তো এই বিষয়গুলো যদি বারবার করি তা বিষয়টা আমার জন্য পেইন হয়ে যায়। তো সেক্ষেত্রে এই ডেভঅপসের মাধ্যমে আমার দেখা যাচ্ছে আমরা এটা অটোমেট করতে পারি। অটোমেটের মাধ্যমে খুব সহজেই সব কিছু করবো, একটা নির্দিষ্ট সাইকেল অটোমেটিক সব কিছু টেস্টিং হবে, সব কিছু করবে, ডিপ্লয়মেন্ট সব কিছুই অটোমেটিক হবে, আমি জাস্ট কোডটা করবো, পুশ করলেই শেষ। তবে ডেভঅপসের কিছু জিনিস ডেভঅপসে আগে থেকে সব কিছু লিখে রাখতে হয় যে আমার কী কী হবে, কী কী আছে এখানে, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ক্লাউড কম্পিউটিং, কন্টেনারাইজেশন, interface as infrastructure as code tools, CI/CD tools, monitoring and logging tools. এই CI/CD-র মাধ্যমে মূলত এই যে অটোমেশনটা করা হয় আর কি, এটা CI/CD কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, শর্টকাটে CI/CD পাইপলাইনও বলে। System design is the process of defining the architecture, components, module, interfaces and data for a system to satisfy specific requirements. It's crucial step in the development of any complex system, ensuring that the final product meets the needs of its user and stakeholders. Okay, তো সিস্টেম ডিজাইনটা মূলত হচ্ছে পুরো ইনফ্রাস্ট্রাকচারস, এখানে পুরো ইন্টারফেস কীভাবে কাজ করবে, আর্কিটেকচারটা কীভাবে ডাটাবেস হবে, ব্যাকএন্ডের ফ্রন্টএন্ড কীভাবে ইন্টারাক্ট করবে, কি র্যাম কেমন লাগবে, প্রসেসরের পাওয়ার কেমন লাগবে, এফিসিয়েন্সি কোন জায়গায় দরকার, কোন জায়গায় এফিসিয়েন্সি লাগবে না, কেমন আমার কস্টিং হইতে পারে, প্রত্যেকটা বিষয়গুলোরই নিয়ে কাজ করা হচ্ছে সিস্টেম ডিজাইন। এটা হচ্ছে সব থেকে আপার লেভেলের কাজ। এক্ষেত্রে আপার লেভেল বলতে যারা সিস্টেম ডিজাইনার, মানে যে কেউ যদি এখন বলে যে আমি সিস্টেম ডিজাইনার, তার মিনিমাম তার 10 থেকে 12 বছরের তার এক্সপিরিয়েন্স আছে, এটা মনে করা যেতেই পারে, যদিও এর থেকেও বেশি হইতে পারে, আই নট শিওর। তো কি আছে ভিতরে, ইউজ কেস ডায়াগ্রামস, ডাটা ফ্লো ডায়াগ্রামস, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামস, ইউএমএল ডায়াগ্রামস। মূলত সিস্টেম ডিজাইনে গিয়ে একটা মূলত সিনিয়র পর্যায়ের পর থেকেই মূলত সব ডায়াগ্রাম নিয়ে কাজ করে, সব কিছুর ডিজাইন। কারণ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা হায়ার লেভেলে আছে তাদের কাজ আছে সিস্টেম রিলেটেড কাজ করা, তাদের কোডিং রিলেটেড সমস্যা না, কারণ তারা সব কিছু প্ল্যান করবে, ডিজাইন করে রাখবে। আমরা যারা জুনিয়র যারা তারা কোড করবে সেই ডিজাইন অনুযায়ী, যাতে আরও এফিশিয়েন্টলি সব কিছু করা যেতে পারে। তো মোটামুটি এখানেই শেষ। থ্যাংক ইউ এত লম্বা সময় থাকার জন্য। পরিচয় বলতে গেলে কি বলবো, পরিচয় হলো আমি তোমাদের সবার মতোই, বলতে গেলে আমি বর্তমানে কম্পিউটার 7ম পর্বের একজন স্টুডেন্ট, প্লাস পাশাপাশি জব করি। তুমি করলে মাঝে মধ্যে তুমি বলছিলাম, কারণ জুনিয়রদের ফোকাস করে বানানো, সেক্ষেত্রে মাঝে আসছিল, তো ভাবলাম তুমি নাই আপনিতেই কন্টিনিউ করে, এই জন্য 2-1বার তুমিও বলতে পারছি। তো যারা মাইন্ড করেছো তাদের জন্য দুঃখিত, আর হোপফুলি তোমরা ফলো করবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এইটার উপরেই একটা রোডম্যাপ ডিজাইন করা আছে, রোডম্যাপটা ওখানে সব কিছু এক জায়গায় দিয়ে আছে, এত বিস্তারিত দেখা লাগবে না, সেটা আমি দেখাই। এটা হচ্ছে এই তো এখানে, এই যে সিস্টেম রিয়েল, এখানে সব কিছু দেওয়া আছে কী করা লাগবে, প্লাস মোটামুটি এখানে বিভিন্ন রিসোর্স ইন ফিউচারে আসবে, মানে আপডেট করে দেবো পরবর্তীতে বিভিন্ন রিসোর্স। প্লাস এখানে আর একটা বিষয় অ্যাড করা আছে, সেক্ষেত্রে যে রিসোর্সগুলো আছে আমাদের একটা ওপেন সোর্স নামে একটা প্রজেক্ট আছে, সেই ওপেন সোর্সের ভিতরে যেমন ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার অনেক রিসোর্স আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, তো এগুলোও দেখা যেতে পারে। এখানে সবগুলো মোটামুটি সবগুলাই কানেক্ট করা আছে, যে পাইথন প্রোগ্রামিং বেসিক্সের জন্য এখানে সব কিছু কানেক্ট করা আছে। তো যে কেউ চাইলে এখান থেকেও খুব
খুব সহজেই এখান থেকে এই যে পাইথনের বিভিন্ন টিউটোরিয়াল আছে, বিভিন্ন ডক্স আছে, যা যেটা ভালো লাগে সেখান থেকে যে কেউ খুব ভালোভাবেই এগুলো শিখতে পারবে। এখান থেকে এই কনসেপ্টগুলো ক্লিয়ার হইলেই হচ্ছে। ওকে, আর এই লিঙ্কটা আমি দিয়ে দেব, যে ডেসক্রিপশনে বা কমেন্টে দিয়ে দেবো ইনশাল্লাহ, সেখান থেকে যে কেউ এখানে অ্যাক্সেস করতে পারবে। তো হোপফুলি এই পর্যন্তই। এট লাস্ট ধন্যবাদ, ভালো থাকবেন, আবার খুব তাড়াতাড়ি আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।